20শে জুন রাজ্যে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। সৌজন্যে রাজ্যের বিজেপি সরকার। দেশের প্রধানমন্ত্রী সাড়ম্বরে দিনটি উদযাপন করেন তারকেশ্বরে, যেখানে এর বীজ বপন হয়েছিল। কতটা সংগ্রামের মাধ্যমে আজকে আমাদের জন্মভূমি পশ্চিমবঙ্গ হয়ে উঠেছে। কবে জন্ম হয়েছিল আমাদের সবার প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গে? এসব ইতিহাস প্রজন্মের পর প্রজন্ম ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। রাজনৈতিক স্বার্থে পশ্চিমবঙ্গ গড়ে ওঠার ইতিহাসকে জানতেই দেওয়া হয়নি মানুষকে। আজ পালাবদলে মানুষ জানতে পারল কাদের অবদান ছিল পশ্চিমবঙ্গের ভারতভুক্তির জন্য। এসবের পিছনে যাদের অবদান ছিল তাদের মধ্যে অন্যতম গোপাল মুখোপাধ্যায়, যিনি পরিচিত গোপাল পাঁঠা নামে। গোপাল মুখোপাধ্যায়কে সম্মান জানালো রাজ্য সরকার। পালাবদলের 1.5 মাসের মধ্যেই নাম বদলালো রাস্তার। সুরাবর্দী অ্যাভিনিউর নাম বদলে হলো গোপাল মুখার্জি রোড। 20শে জুন পশ্চিমবঙ্গ দিবসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সালটা 1946। কলকাতায় ভয়ঙ্কর গণহত্যা শুরু হয়েছিল। সুরাবর্দীর নির্দেশেই শোনা যায় এই গণহত্যা শুরু হয়েছিল। 16ই আগস্ট দ্য গ্রেট ক্যালকাটা কিলিং শুরু হলে রুখে দাঁড়িয়েছিলেন রাতারাতি গোপাল মুখোপাধ্যায়। আর সেই গোপাল মুখোপাধ্যায়ের নামেই নামকরণ করা হলো পার্ক সার্কাসের সুরাবর্দী অ্যাভিনিউ। ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের পীঠস্থান মলঙ্গা লেন, সশস্ত্র আন্দোলনের উৎসস্থল। 39 মলঙ্গা লেনে জন্ম গোপাল মুখোপাধ্যায়ের। 1913 সালে জন্মগ্রহণ এবং 2005-এ তিনি প্রয়াত হন। নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাবধারায় দীক্ষিত ছিলেন গোপাল মুখোপাধ্যায়। আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন বি.কে সরকার, গোরাচাঁদ দে, নেতাজির দাদা সুরেশচন্দ্র বসু, দ্বিজেন বসু, বাঘা যতীন, ঋষি অরবিন্দ, বিনয় বাদল দীনেশের সংস্পর্শে পবিত্র হয়েছে এই বাড়ি এবং গোপাল মুখোপাধ্যায়ের জাতীয় আত্মত্রাণ সমিতির অফিস। এখানে আসেননি এমন কেউ নেই, বললেন গোপাল মুখোপাধ্যায়ের নাতি শান্তনু মুখোপাধ্যায়। 38 নম্বর মলঙ্গা লেন, জাতীয় আত্মত্রাণ সমিতির যে অফিস, সেই অফিসের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই অফিসের ইতিহাস জানেন? 1946 সালে সাম্প্রদায়িক দাঙ্গার সময় অসহায় হিন্দু এবং নারীদের ওপরে যে বর্বরোচিত আক্রমণ চলেছিল, সেই বর্বরোচিত আক্রমণ থেকে হিন্দুদের ত্রাতা যখন হয়ে উঠেছিলেন গোপাল মুখোপাধ্যায়, তখন এই অফিসই 38 নম্বর মলঙ্গা লেনে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং সেখানে তিনি একদিকে যখন জাতীয় আত্মত্রাণ সমিতি এবং তার সঙ্গে সঙ্গে ভারতীয় জাতীয় বাহিনী তৈরি করেছিলেন এবং সশস্ত্র দল এবং সংগঠনও করে তুলেছিলেন। মূলত দাঙ্গাকারীদের হাত থেকে মলঙ্গা লেন এবং পার্শ্ববর্তী বউবাজার এলাকার মানুষজনদের বাঁচাতে গেলে তাদেরকে গোপনে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলাই ছিল গোপাল মুখোপাধ্যায়ের প্রধান কাজ। সত্যরঞ্জন বক্সি, নিহারেন্দ্র দত্ত মজুমদার, শিবানন্দ গিরি, ক্যাপ্টেন বি.কে সরকার, আজাদ হিন্দ বাহিনীর লেফটেন্যান্ট গোরাচাঁদ দে। এখানে একটি ছবি রয়েছে, এই ছবিটি হচ্ছে নেতাজির বড় ভ্রাতা সুরেশচন্দ্র বোস। উনিও এই ঘরে এসেছেন। দ্বিজেন বোস, উনিও আমাদের এই সংগঠন দাদুর সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত ছিলেন। বাঘাযতীন থেকে শুরু করে এম.এন. রায়, চিত্তপ্রিয় রায়চৌধুরী, ঋষি অরবিন্দ, বারিন ঘোষ, কুলীন বিহারী দাস, বিনয় বাদল দীনেশ, কে আসেনি আমাদের এই মলঙ্গা লেন অঞ্চলে। বর্তমানে এই বাড়িতে অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়ের নবম বংশধর বাস করছেন। অনুকূল চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন গোপাল মুখোপাধ্যায়ের কাকা। বাড়ির যেই ঘরটিতে জীবনের শেষ দিন পর্যন্ত কাটিয়েছেন গোপাল মুখোপাধ্যায়, সেই ঘরটিতে আজও তার শেষ স্মৃতি বিদ্যমান। 2005 সালে এই ঘরেই তিনি প্রয়াত হয়েছিলেন। তার যারা বংশধরেরা রয়েছেন তারা এই ঘরকে একেবারে রিনোভেট করেছেন, ঠিক কথাই, কিন্তু এখনো পর্যন্ত গোপাল মুখোপাধ্যায়ের যে পুরনো ছবি, তার যে স্মৃতি, সেই সমস্ত কিছুই কিন্তু তার যে ঘর, সেই ঘরে এখনো পর্যন্ত বিদ্যমান। অনুভূতি বলতে দেখুন, এটা তো বহুদিনের আশা আকাঙ্ক্ষা ছিল, সেটা এই এখন সে পূরণ হলো। এটা আগে হলে ভালো লাগতো, তবু শুভেন্দুবাবু যেটা করেছেন ওনার প্রতি সশ্রদ্ধ ভালোবাসা। জাতীয় আত্মত্রাণ সমিতির ইতিহাস শোনালেন গোপাল মুখোপাধ্যায়ের নাতি। স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত দল বা যে সমস্ত সংগঠনগুলি সক্রিয় ভূমিকা পালন করেছিল, অনুশীলন সমিতি, যুগান্তর দল, মুক্তি সংঘ, যেরকম হচ্ছে আপনার বেঙ্গল ভলেন্টিয়ার্স, আত্মোন্নতি সমিতি, এই আত্মোন্নতি সমিতি আমাদের এই মলঙ্গা লেন থেকেই পরিচালিত হতো। অনুকূল মুখার্জি, বিপিন বিহারী গাঙ্গুলি, হরিদাস দত্ত, গিরীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এনারা সব একটি এই সমিতির অন্যতম সমস্ত নেতৃত্বস্থানীয় মানুষ ছিলেন। তো এই অঞ্চল থেকেই ওই অনুকূল মুখোপাধ্যায়ের পরিবারেই গোপাল মুখোপাধ্যায়ের জন্ম। এই আত্মোন্নতি সমিতি এবং পরবর্তীকালে উনি
42-এর আন্দোলন, গান্ধীজি ডাক দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনে, ভারতের জাতীয় বাহিনী তৈরি করে এই মুভমেন্ট উনি করেছিলেন। বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন, নানান রকম মিছিল মিটিং এই সমস্ত করেছিলেন। তো এই জাতীয় বাহিনী আর আত্ম উন্নতি সমিতি এই দুটোর সংমিশ্রণে এই জাতীয় আত্মত্রাণ সমিতি, যার স্থাপিত হয় 1945 সালে। তাদের অনুকরণ করা তো দূরের কথা, আমরা যদি অনুসরণও করে পরবর্তী প্রজন্মকে কিছু দিতে পারি সেই চেষ্টা করা উচিত, বললেন গোপাল মুখোপাধ্যায়ের নাতি। বাঙালি হিন্দুদের এই যে আত্মবলিদান পরবর্তী প্রজন্ম কতটা বহন করেছে, তাদের পরবর্তী প্রজন্ম আপনি যদি দেখেন, লক্ষ্য করেন, যদি গ্রাফ দেখেন, তাহলে ওই গোপাল মুখার্জি পর্যন্তই শেষ। ভারতবর্ষের যদি স্বাধীনতা আন্দোলনের শেষ লড়াই বলতে গেলে ওই 46-এর দাঙ্গা, যেখানে দেশ এবং রাজ্য সংকটময় পরিস্থিতির মধ্যে এসেছিল, যেখানে উনি প্রতিরোধ গড়ে তুলেছিলেন। আমরা তাদেরকে অনুকরণ করা তো দূরের কথা, আমি কখনো গোপাল মুখার্জি হতে পারবো না। আমি যদি মনে করি আমি কখনো বাঘাযতীন হতে পারবো না। আমরা তাদেরকে অনুসরণ করতে পারি, অনুকরণ নয়। অনুকরণ করাটা দৃষ্টতা হবে। সরকারের এই উদ্যোগে অভিভূত পরিবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন পরিবারের সদস্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এনাদেরকে আমাদের পরিবারের তরফ থেকে, আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে আমরা সাধুবাদ জানাচ্ছি, আপ্লুত এবং আমরা অভিভূত যে এইরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোপাল মুখোপাধ্যায়কে যথাযথ তার কর্মকাণ্ডের জন্য মর্যাদা এবং তাকে আর সম্মান জানানো। মলাঙ্গা লেনের এই বাড়িতেই আজও জড়িয়ে আছে একাধিক অজানা ইতিহাসের কথা। আর সেই অজানা ইতিহাস জানতে হবে বর্তমান প্রজন্মকে, জানতে হবে বাঙালিদের আত্মত্যাগের কথা। আর যার প্রথম শুরুটাই হয়তো হলো পার্ক সার্কাসের সুরাবর্দী অ্যাভিনিউ এর নাম পরিবর্তন করে গোপাল মুখার্জির নামকরণের মধ্য দিয়ে। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।